নদিয়া জেলার প্রথম দিনের ইন্টারভিউ যে সকল প্রশ্নগুলো করা হয়েছে তার কিছু নমুনা এখানে তুলে ধরা হয়েছে, যাতে আপনি ইন্টারভিউ বোর্ডের মধ্যেকার প্রশ্নগুলো সম্বন্ধে একটা সাধারণ ধারণা পান। এবং অবশ্যই এখানে দুটি ডেমো রয়েছে, এক হচ্ছে পশুপালন এবং অন্যটি হচ্ছে পৃথিবী ঘুরছে শিশুদের কিভাবে বোঝাবেন। এই দুটি ডেমো এবং বাকি 9টি প্রশ্ন আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব। আজকের প্রথম প্রশ্ন, ভারত মাতা চিত্র কে এঁকেছেন? তার উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়। 1905 সালে যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হয়ে তিনি ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই ভারত মাতা চিত্রটিকে অঙ্কন করেছিলেন 1905 সালে। এটি জল রঙে আঁকা চিত্র, একটি নারী মূর্তি, সেই নারী মূর্তি হচ্ছে ভারতবর্ষের প্রতীক। আপনারা সকলেই জানেন যে আমরা ভারতবর্ষকে মা রূপে কল্পনা করি, তো সেটাই হচ্ছে সেই ভারত মাতার চিত্র। সেই ভারত মাতার চিত্রে 4টি হাত রয়েছে এবং সেই 4টি হাতে বিভিন্ন যে উপকরণগুলি রয়েছে সেগুলো অন্ন, বস্ত্র, বিদ্যা এবং দীক্ষা, এই 4টি বিষয়ের প্রতীক। আশা করি তাহলে ভারত মাতা চিত্র থেকে আপনাকে যা কিছু প্রশ্ন করা হবে আপনি তার উত্তর দিতে পারবেন। প্রথমেই হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয় এঁকেছেন 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সেই সময়টাই জল রং দিয়ে আঁকা 4টি হাত, সেখানে যা কিছু রয়েছে তার মধ্যে দিয়ে অন্ন, বস্ত্র, বিদ্যা এবং শিক্ষার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রধান সমস্যা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অপেক্ষাকৃত কঠিন একটি প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে। তাহলে বাংলা ভাষার প্রধান সমস্যা কি? বাংলা ভাষার প্রধান সমস্যা হচ্ছে এটাই যে ইংরাজি বলতে গিয়ে আমরা তার মাঝে কোনোদিন বাংলা বলে ফেলি না, কিন্তু বাংলা বলতে গিয়ে সেখানে একাধিক ইংরাজি শব্দ, হিন্দি শব্দ এগুলো আসে এবং এই পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে সব থেকে বেশি আমাদের বাংলা ভাষার একটা সমস্যা, যে অপ্রয়োজনে অন্য ভাষার আগমন ঘটছে। আমরা জানি যে অন্যান্য ভাষা প্রায়শই বাংলা ভাষার মধ্যে এসেছে এবং আসবে, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলার যে সমস্ত বিষয়বস্তুগুলোকে উল্লেখ করার জন্য, ব্যাখ্যা করার জন্য বাংলাতে অলরেডি সেই শব্দ রয়েছে, তারপরেও কেন আমাদেরকে কোনো অজানা কারণে কথায় কথায় বাংলা ভাষা উচ্চারণ করতে গিয়ে সেখানে অন্যান্য ভাষা, বাংলা, হিন্দি ভাষা, উর্দু ভাষা শব্দগুলিকে ব্যবহার করতে হচ্ছে, ইংরেজি ভাষা শব্দগুলিকে ব্যবহার করতে হচ্ছে। এটা হচ্ছে কিন্তু বাংলা ভাষার একটি প্রধান সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে আঞ্চলিক সীমাবদ্ধতা। আঞ্চলিক সীমাবদ্ধতা কি না, দেখুন, বাংলা ভাষা এমন একটি ভাষা যেটা নির্দিষ্ট একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। যেমন হিন্দি ভাষায় কথা বললে আপনি ভারতবর্ষের অনেক রাজ্যে কিন্তু হিন্দিভাষী মানুষের দেখা পাবেন, কিন্তু বাংলা ভাষাভাষী মানুষের বসবাস কিন্তু পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের 2-1টি রাজ্যেই রয়েছে। তাহলে যে বাংলা ভাষা তার কিন্তু একটা আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, এটাও কিন্তু একটা বাংলা ভাষার একটা সমস্যা। এর থেকেও আরো একটি বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে বাংলা ভাষা সেটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং সংস্কৃত অন্য একটি ভাষা এবং বর্তমানে বাংলা একটি ভাষা, কিন্তু যেহেতু সংস্কৃত থেকে বাংলায় এসেছে, কাজেই সংস্কৃতের সেই বিষয়বস্তুগুলো বাংলায় ছাপ পড়লেও এখন ব্যবহারের দিক থেকে আমরা সেইগুলির প্রয়োজনীয়তাকে বর্তমানে অনুভব করি না এবং সেক্ষেত্রেই প্রায় বিভ্রাট দেখা দেয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে লি, লি কিন্তু আমাদের যে বর্ণমালা সেখানে এক সময় ছিল, তাই না? দীর্ঘদিন তার প্রয়োজন হয়নি, কিন্তু সংস্কৃত ভাষায় তার প্রয়োজন আছে, বাংলা ভাষায় তার প্রয়োজন নেই, তার জন্য তাকে কিন্তু আস্তে আস্তে বাদ দেওয়া হয়েছে। তাহলে এরকম এমন অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং বর্তমানে আমাদের বাংলা ভাষার যে ব্যবহার, সেই ব্যবহার প্রসঙ্গে সেগুলোর কোনো কাজ নেই, কিন্তু সেগুলোকে আমরা আমাদেরকে বাঙালিদেরকে বহন করে নিয়ে চলতে হচ্ছে সেই ভাষার মধ্যে দিয়ে। এটাও কিন্তু একটা এই বাংলা ভাষার একটা সমস্যা বলে আমরা গণ্য করতে পারি। এরপর 3 নম্বর বলা হচ্ছে নদিয়া জেলার অক্সফোর্ড কাকে বলা হয়? নদিয়া জেলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। নবদ্বীপ শহরকে কেন বলা হয় না, প্রাচীনকাল থেকেই কিন্তু এই নবদ্বীপ শহরে সংস্কৃত চর্চা হতো এবং ন্যায়শাস্ত্রের পীঠস্থান ছিল এই নদিয়া জেলার নবদ্বীপ, তাই নদিয়া জেলার নবদ্বীপকে কিন্তু অক্সফোর্ড বলা হয় নদিয়ার। এটা হচ্ছে শুধুমাত্র নদিয়ার ক্ষেত্রে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অন্যান্য জেলার ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। বেশ, 4 নম্বরে ডেমো রয়েছে, আমরা শেষে ডেমোটা দেখে নেব। 5 নম্বরে বলছে যে পৃথিবীর বৃহত্তম নদীর নাম। পৃথিবীর বৃহত্তম নদী, এই প্রসঙ্গে কিন্তু দুটো নাম উঠে আসবে, সেটা আমাজন নদী বা নীলনদ, যে কোনো একটা বললেই হবে না, কারণ যদি দৈর্ঘ্যের বিচারে বলতে হয় তাহলে নীলনদ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় নদী, এবং যদি জলপ্রবাহের দিকে বলতে হয়, যদি অববাহিকার যে টোটাল যতটা অববাহিকা রয়েছে এই দৃষ্টিভঙ্গি থেকে বলতে হয়, তাহলে কিন্তু আমাজন হচ্ছে পৃথিবীর
বৃহত্তম নদী। তাহলে দৈর্ঘ্যের দিক থেকে বিচার করতে গেলে নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী, এবং জলপ্রবাহ সেখান দিয়ে কতটা জল বয়ে যাচ্ছে, সেখানে কতটা অববাহিকা রয়েছে, নদী অববাহিকা ইত্যাদি বিচার করতে গেলে কিন্তু আমাজন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ নদী। তাহলে ইন্টারভিউ বোর্ডে যদি এই ধরনের প্রশ্ন করা হয়, আপনি দুটোই বলতে পারেন যে দৈর্ঘ্যের দিক থেকে নীলনদ এবং জলপ্রবাহের দিক থেকে আমাজন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ নদী। এরপরে 6 নম্বরে বলছে যে পৃথিবী ঘুরছে শিশুদের কিভাবে বোঝাবেন? টিচিং ডেমনস্ট্রেশন। এই টিচিং ডেমো দিতে গেলে আমাকে বোর্ডটা পরিষ্কার করতে হবে, তাই শেষের দিকে টিচিং ডেমোগুলো দেব। এরপর বলা হচ্ছে যে সুন্দরবনের লুপ্ত নদী। সুন্দরবনের লুপ্ত নদী আমি ইন্টারনেট ঘেঁটে দেখলাম, সেখানে আদি গঙ্গা, কাটাখালী এই নাম দুটিকে খুঁজে পেলাম। আদি গঙ্গা, কাটাখালী, আর মাতলা, গোসাবা, বিদ্যাধরী এগুলো হচ্ছে সুন্দরবনের বর্তমানে যে নদীগুলি রয়েছে তার কিছু নাম। তাহলে আপনাকে যে শুধু সুন্দরবনের লুপ্তপ্রায় নদীর নামই ধরবে এমনটা তো না, সেখানে আপনাকে সুন্দরবনের বর্তমানে অবস্থিত কিছু নদীর নামও ধরতে পারে। সেখানে আপনি বলবেন যে মাতলা, গোসাবা, বিদ্যাধরী এগুলো হচ্ছে সুন্দরবনের বর্তমান নদী, এবং আদিগঙ্গা, কাটাখালী এগুলো হচ্ছে হারিয়ে যাওয়া নদী। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের পরিবেশবাদী সাহিত্যিক কাকে বলা হয়? প্রাচীন ভারতের পরিবেশবাদী সাহিত্যিক কালিদাসকে বলা হতে পারে, কারণ এখানে কিন্তু প্রাচীন ভারত বলা হয়েছে। তাহলে প্রাচীন ভারতের একজন সাহিত্যিক হলেন কালিদাস, এবং কালিদাসের যে সকল লেখনীগুলি রয়েছে মহাকবি কালিদাসের, সেখানে দেখবেন যে সেখানে কিন্তু বারবার এই প্রকৃতির কথা উঠে এসেছে, তাই না? তাহলে সেই প্রসঙ্গে আমরা প্রাচীন ভারতের পরিবেশবাদী একজন সাহিত্যিক কালিদাসকে বলতে পারি। ঠিক আছে, বেশ। এবারে ডিডিটি এর পুরো নাম কি? ডিডিটির পুরো নাম কিন্তু অনেকটা বড় এবং মনে রাখা খুব কঠিন। সেটা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। ঠিক আছে, ডিডিটি এর পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। ঠিক আছে, এটা মশা মারার কাজে বা বিভিন্ন কীটনাশক হিসেবে এখানে ওখানে জমিতে বা আমাদের বাড়ির চারপাশে অনেক জায়গায় কিন্তু এইগুলোকে ব্যবহার হতে আমরা দেখি। ঠিক আছে, তাহলে ডিডিটি তার পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। বেশ, এরপরে আমরা এমআইসি গ্যাসের পুরো নাম। এমআইসি গ্যাসের পুরো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট এটা হচ্ছে এর সংকেত। তাহলে এমআইসি মিথাইল আইসোসায়ানেট। বেশ, এবারে পরবর্তী প্রশ্ন, বাল্যবিবাহ সম্পর্কে বলুন। বাল্যবিবাহ সম্পর্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট বয়সের কম ছেলে মেয়েদের যদি বিবাহ দেওয়া হয়, সেটা আনুষ্ঠানিকভাবে হতে পারে। ঠিক আছে, তারা নিজেরা গান্ধর্ব মতে করতে পারে, বা আইনিভাবে তো হবেই না। তাহলে নির্দিষ্ট একটি বয়সের কম ছেলেমেয়েরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাকেই বাল্যবিবাহ বলা হবে, যেটা বর্তমানে একটা অপরাধ বলে গণ্য হচ্ছে। সেই বয়স কত? সেই বয়স মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর। অর্থাৎ ছেলে এবং মেয়ের মধ্যে বিয়ে হচ্ছে, সেখানে ছেলের বয়স কমপক্ষে 21-এর বেশি এবং মেয়ের বয়স কমপক্ষে 18-এর বেশি হতে হবে। সেই দুজনের মধ্যে কোনো একজনের বয়স যদি তার কম হয় তাহলে সেটাই হয়ে যাবে বাল্যবিবাহ, যেটা আইনের চোখে কিন্তু অপরাধ। যারা বিবাহ করছে তারা তো অপরাধ করছেই, তার সঙ্গে যারা বিবাহ দিচ্ছে, আপনি দেখা যাচ্ছে নিমন্ত্রিত অতিথি সেখানে ভোজ খেতে গেছেন, আপনি পর্যন্ত অপরাধী হয়ে যাবেন। যে ব্রাহ্মণ সেই বিয়ে দেওয়াচ্ছে তিনি পর্যন্ত অপরাধী হয়ে যাবেন। ঠিক আছে, কাজে আপনাদেরকে একটা বিশেষ সাজেশন দিচ্ছি যে এই বাল্যবিবাহ যেখানে হবে সেখান থেকে অনেক দূরে থাকবেন, সেখানে যেন আপনার উপস্থিতি না থাকে, এবং অবশ্যই এই বাল্যবিবাহকে রোধ করার, বন্ধ করার চেষ্টা করবেন। এই বাল্যবিবাহ নিয়েও কিন্তু যেহেতু একটা জীবন্ত সমস্যা, কাজে ইন্টারভিউ বোর্ডে টিচিং ডেমনস্ট্রেশন হতে পারে বাল্যবিবাহকে নিয়ে। ঠিক আছে, তাহলে বাল্যবিবাহ এটা হচ্ছে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন 2006, সেখানে কিন্তু এই 21 বছর 18 বছরের কথাটা মেনশন করা হয়েছিল, এবং বর্তমানে একটা পরিকল্পনা চলছে যে মেয়েদের এই যে বয়সটা 18 করা হয়েছে সেটাকেও পরিবর্তন করে 21 করে দেওয়া হবে, যদি এখনো পর্যন্ত হয়নি। তাহলে এই ছিল প্রশ্ন, এই প্রশ্নের উত্তর। এবারে আমরা দুটো ডেমো দেখে নেব, একটা হচ্ছে পশুপালন এবং অপরটি হচ্ছে একটা পশুপালন, অন্যটি হচ্ছে পৃথিবী ঘুরছে শিশুদের কিভাবে বোঝাবেন। বেশ, আমরা তাহলে বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিই। এই বোর্ডটাকে পরিষ্কার করে নিয়ে জাস্ট এইটুকুর মধ্যে আমরা ডেমোটাকে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই হচ্ছে যে পৃথিবী ঘুরছে আপনি শিশুদের কিভাবে বোঝাবেন। আসুন এই ডেমোটাকে আমরা দেখে নিই। সবাই আশা করি ভালোই আছো। আচ্ছা দেখো তো, এইটা আমি কিসের ছবি আঁকলাম? এটা কিন্তু একটা বলের ছবি। ঠিক আছে, এই বলের এই প্রান্তে আমি একটা ছোট্ট টিপ লাগিয়ে দিলাম। এইবার তুমি এখান থেকে তাকিয়ে দেখছো, সবাই ভালো করে ব্যাপারটা বুঝে নিয়েছো। এইবার তাহলে তুমি এখান থেকে যখন তাকিয়ে দেখবে, বলের এই যে টিপটা রয়েছে সেটা কি তোমরা এখন দেখতে পাবে? দেখতে পাবে না, কারণ এই দেখো এটা হচ্ছে বল, যার এখানে কিন্তু টিপটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে তুমি যদি দেখো, এই বল যখন ঘুরে যাবে, ঘুরে গিয়ে এই টিপ যখন এই দিকে চলে আসবে তখন কিন্তু তুমি দেখতে পাবে, তাই না? আবার এই বলটা সেটা যদি ঘুরে গিয়ে আবার এই দিকে চলে যায় তুমি কিন্তু আর দেখতে পাবে না।
তাহলে দেখো তুমি এখান থেকে কিন্তু দাঁড়িয়ে দেখছো এবং এটা কিন্তু ঘুরছে। এই ঘোরার ফলে কি হচ্ছে, এক সময় তুমি সেটাকে দেখতে পাচ্ছ, আবার যখন এই দিকে চলে যাচ্ছে তখন তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, তাই না? বেশ, এবার এই নির্দিষ্ট যেখানে তুমি দাঁড়িয়েছিলে সেখানে সূর্যকে কল্পনা করে নাও, সেখানে সূর্যকে কল্পনা করে নাও, আর এইটাকে তুমি পৃথিবী কল্পনা করে নাও। ঠিক আছে, এইবার এখান থেকে দাঁড়িয়ে তুমি যেমন দেখছিলে যে এই টিপটাকে একবার তোমার চোখের সামনে আসছে, একবার বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, তাই না? ঠিক তেমনই কিন্তু এই সূর্যের সামনে পৃথিবী কিন্তু এইরকম করে ঘুরছে বলেই একবার সামনে আসছে, তাই এখানে কিন্তু দিন হচ্ছে, এবং যখন বিপরীত দিকে চলে যাচ্ছে তখন কিন্তু রাত হচ্ছে। তাহলে যদি পৃথিবীর এই গতিটা না থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু কোনো একটা নির্দিষ্ট স্থান যেটা সূর্যের সামনে থাকতো সেটা সব সময়ের জন্য দিন হতো, আর যেটা পিছনে থাকতো সেটা সব সময়ের জন্য রাত হতো। যেমন তুমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, আর যদি এইটা না ঘুরতো তাহলে টিপটা যদি এখানটায় দেওয়া থাকতো তুমি কোনো সময়ই দেখতে পেতে না, আবার টিপটা যদি এখানে দেওয়া থাকতো তুমি কিন্তু সব সময়ই দেখতে পেতে, তাই না? তাহলে এটার দ্বারাই প্রমাণ হচ্ছে কি, এটার দ্বারাই প্রমাণ হচ্ছে যে এই যে নির্দিষ্ট বস্তু সেটা কিন্তু সব সময়ের জন্য ঘুরছে। আচ্ছা, এই বস্তুটাকে আমরা কি বলেছি, এই বস্তুটাকে আমরা কিন্তু পৃথিবী বলেছি, তাই না? তাহলে দেখো তোমরা কিন্তু বুঝতে পারলে যে পৃথিবী তার নিজের অক্ষের উপর চারদিকে কিন্তু ঘুরছে, তার জন্যই সূর্যের আলো একবার এখানে পড়ছে দিন হচ্ছে, তার বিপরীত প্রান্তে রাত হচ্ছে, এরকম করেই কোনো একটা নির্দিষ্ট জায়গায় পর্যায়ক্রমে কিন্তু দিন রাত আসছে, তাই না? তাহলে সবাই বুঝতে পেরেছো? বেশ, তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। ব্যাস, দেখুন কোনো ভনিতা করিনি, কোনো কিচ্ছু করিনি, কিচ্ছু নাই, জাস্ট টিএলএম দিয়ে উদাহরণ সহযোগে শিশুদেরকে বিষয়টাকে বুঝিয়ে দিয়েছি যে বল ঘোরাচ্ছি, একটা টিপ লাগানো আছে, টিপটা একবার আমার সামনে আসছে দেখতে পাচ্ছি, আবার পিছনে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি না, তাহলে বলটা ঘুরছে বলেই তো এমনটা হচ্ছে। তাহলে ঠিক একই রকম ভাবে এই যে পৃথিবী, সেখানেও নির্দিষ্ট একটা সময় দিন হচ্ছে রাত হচ্ছে, তাহলে সেই বলটা ঘুরছে বলেই যে সূর্যের সামনে আসছে তার দিন হচ্ছে, আর যে সূর্যের বাইরে চলে যাচ্ছে তা সেখানে কিন্তু রাত হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হয়নি ব্যাপারটা বুঝতে, এবং বোঝাতেও কোনো সমস্যা হবে না। বেশ, এবারে দেখুন তাহলে পশুপালন হচ্ছে মানুষের কিন্তু একটা আদি জীবিকা, তাই না? মানুষ সবার আগে যেটা শিখেছিল সেটা হচ্ছে পশুপালন করা শিখেছিল। তো সেটাকে দিয়ে আমরা কিভাবে টিচিং ডেমো দিতে পারি আসুন একটু দেখে নিই। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কে কে আছো যাদের ডিম, মাছ, দুধ এগুলো খেতে ভালোবাসে? ও বাবা, তোমাদের অনেকেই তো দেখছি এগুলো খেতে ভালোবাসো। তাহলে এই দেখো, এটা হচ্ছে কিন্তু 1 গ্লাস দুধ, এটা হচ্ছে কিন্তু ডিম। আচ্ছা বলো তো এগুলো তোমরা কোথায় পাও? হ্যাঁ, এগুলো কিন্তু বাজারে পাও। আচ্ছা বেশ, এগুলোকে পাওয়ার জন্যই কিন্তু আমরা বাড়িতে কি করি, আমরা বাড়িতে গরু পুষি, ছাগল পুষি, ভেড়া পুষি, তাই না? এইবার ধরো এইগুলোকে যদি আমরা বাড়িতে না পুষতাম, অথচ তোমার ডিম খেতে মনে হলো, তোমার মাংস খেতে মনে হলো, তোমার দুধ খেতে মনে হলো, তাহলে কি করতে হতো? তাহলে আমাদের জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে কি করতে হতো? জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে আমাদেরকে এই যে ছাগল, গরু এদেরকে খুঁজে খুঁজে বেড়াতে হতো, তাই না? এগুলোকে খাওয়ার জন্য। তার জন্য কি করলো মানুষ, এই যে পশুগুলো, সেই পশুগুলোকে তারা বাড়িতেই পুষতে লাগলো। কেন না, তারাও কিন্তু প্রাচীনকালে এই গরুর কাছ থেকে দুধ পান করত, মুরগির কাছ থেকে, হাঁসের কাছ থেকে ডিম খেত। ঠিক আছে, এইবার যখন দেখলো যে এইগুলোকে সংগ্রহ করার জন্য তাদের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে, তখন তারা কি ভাবলো, তখন তারা ভাবলো এই পশুগুলোকে যদি বাড়িতে নিয়ে চলে আসি তাহলে আমাদের এই দুধের জন্য, ডিমের জন্য এগুলোকে জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াতে হবে না। তখন থেকেই কিন্তু মানুষের মাথায় বুদ্ধি এলো যে তারা এই পশুগুলোকে বাড়িতে পুষতে লাগবে। তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেল পশুপালন। বেশ, এইবার তোমরা বলো তো যে আমরা বাড়িতে কোন কোন পশুকে পুষি? হ্যাঁ, আমরা কিন্তু বাড়িতে কুকুরকে পুষি, তাই না? বাহ, খুব ভালো বলেছো। আমরা ছাগলকে পুষি, বাহ খুব ভালো বলেছো। আমরা মুরগিকে পুষি, তাই না? হ্যাঁ, এই সকল পশুগুলোকে কিন্তু আমরা পুষি। আদিম মানুষও কিন্তু এই পশুগুলোকেই বাড়িতে পুষতো। কুকুর তাদের কি করতো, তাদের সমস্ত কিছু পাহাড় দিত, স্লেজ গাড়ি টেনে দিত, তারা ছাগলের কাছ থেকে মাংস খেতে পেত, মুরগির কাছ থেকে ডিম মাংস খেতে পেত, তারা ঘোড়া পুষতো, ঘোড়ার মাধ্যমে কি করতো, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। তাহলে বুঝতে পেরেছো, পশুদের কাছ থেকে এই লাভগুলো পাওয়ার জন্য তাদেরকে জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াতে হতো। তাই মানুষ দেখলো যে সেইগুলোকে যদি বাড়িতে এনে প্রতিপালন করা হয় তাহলে যখন খুশি তাদের কাছ থেকে নিজেদের চাহিদাগুলোকে মিটিয়ে ফেলতে পারবে। তার জন্যই কিন্তু মানুষ এই পশুপালন শুরু করেছিল, পশুপালন শুরু করেছিল। বাহ বেশ, এইবার কে বলতে পারবে যে মানুষ বাড়িতে কোন কোন পশুগুলোকে পোষ মানিয়েছিল? ঠিক বলেছো,
কুকুর, ভেড়া, গরু, ছাগল, বাহ খুব ভালো বলেছো। আচ্ছা বলো তো এই পশুদের কাছ থেকে আমরা কি কি পাই? হ্যাঁ, পশুদের কাছ থেকে আমরা কিন্তু ডিম পাই, মাংস পাই, দুধ পাই। বাহ খুব ভালো বলেছো। তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো আর পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। বেশ, তাহলে দেখুন পশুপালন টিচিং ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম। আশা করি 2 থেকে 2.5 মিনিট হয়েছে। লাইভ টিচিং ডেমো দিচ্ছি, কোনো কাটছাট এডিট ফেডিট কিচ্ছু নাই। তাই টাইমটা আশা করি 3 মিনিটের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে। আর পৃথিবী ঘুরছে সেই ডেমোটাও আশা করি 2 থেকে 2.5 মিনিট 3 মিনিটের মধ্যে হয়ে গেছে। তাই এই রকম ডেমো পাওয়ার জন্য, এই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য, শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই নন্দী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবীদের মাঝে ছড়িয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।